ব্যাংক হাইজ্যাক, প্লেন হাইজ্যাক নাম শুনেছে অবশ্যই। আজকের কাহিনীটি ট্রেন হাইজ্যাক নিয়ে। একটা রাতে কয়েক ঘন্টার জন্য শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি হয়ে ওঠে ট্রেনের মধ্যে। নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। শুরুতেই দেখা যায় একদল আর্মি অফিসাররা তাদের মিশন শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে এসেছে। সেখানে আমাদের এই কাহিনীর মূল দুই চরিত্রকে দেখানো হয়। মোক্ষম চরিত্র আছে অমৃত এবং তার বন্ধু গিরিশ। তারা দুজনেই তাদের সঙ্গে থাকা বিভিন্ন অস্ত্রশস্ত্র জমা দিয়ে যার যার নিজ রুমে চলে আসে। রুমে ঢুকেই গিরিশ তার বন্ধুকে বলে, তোর ফোন চেক কর, একটু আর্জেন্ট আছে। অমৃত ফোন চেক করে দেখে তার গার্লফ্রেন্ড নিতু তাকে অনেক মেসেজ করেছে এবং ভয়েস দিয়ে বলেছে কালকেই আমার এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল করেছে বাবা। এরপরেই দ্রুত অমৃত তার বন্ধুকে নিয়ে রওনা করে। তখন আমরা নিতুকে দেখতে পাই। নিতুকে তার ছোট বোন বলছে, দিদি তুমি এঙ্গেজমেন্টের জন্য কেন রাজি হয়ে গেলে? নিতু বলে, এঙ্গেজমেন্ট যার সাথেই হোক, বিয়ে শুধুমাত্র আমি অমৃতকেই করব। নিতুর বাবা মূলত খুব প্রভাবশালী একজন ব্যক্তি যার নাম বলদেব সিং ঠাকুর। বিয়ের খুশিতে শূন্য আকাশে গুলি ছুটতে থাকে। যাই হোক, এঙ্গেজমেন্টের কাজ সম্পূর্ণ হয়ে যায়। নিতু একসময় খেয়াল করে সেখানে অমৃত চলে এসেছে। অমৃত নিতুকে বলে, চলো পালিয়ে যাই। নিতু বলে, সুন্দর চিন্তা ভাবনা, তবে সেটা সম্ভব না। এই যে চারিদিকে এত পটাকার মতো আওয়াজ টের পাচ্ছ, এগুলো সবই বন্দুকের আওয়াজ। তুমি এখান থেকে চলে যাও। তোমার সাথে থাকার জন্য কি মৃত্যুর খুব প্রয়োজন? আমি তোমার সাথে বাঁচতে চাই। অমৃত সেখান থেকে চলে আসে আর গিরিশকে বলে মিশন ক্যান্সেল। অর্থাৎ তারা ফুলফিল প্রস্তুতি নিয়ে এসেছিল। নিতুকে নিয়ে তারা চলে যাবে। বাসায় ফিরে গিরিশ অমৃতকে বলে, আজকে তোমার সাথে আসতে চাইলো না বাবার ভয়ে। কালকে বিয়ের সময়ও বাবার ভয়ে চুপচাপ বিয়ে করে নেবে, এমনটাই তো হওয়ার কথা, তাই না? তবে অমৃত জানায়, আমার বিশ্বাস আছে আমার ভালোবাসার প্রতি। ঠিক তখনই নিতু SMS করে, কাল দিল্লির ট্রেনে দেখা হবে। পরদিন দেখা যায় নিতু আর তার পরিবার সকলে মিলে ট্রেনে উঠেছে। একই ট্রেনে বাণী নামের একজন মধ্যবয়সী ছেলে উঠেছে। এর মধ্যেই তাকে তার বাবা ফোন দিয়ে বলে, ফোন ব্যবহার করতে না পারলে ফোন কেন কাছে রাখছো? বাণী বলে, ইউটিউব দেখার জন্য। এরপরে তিনি বগি নাম্বার জানতে চায়। সামনে নিতু থাকায় সে নিতুর কাছে জিজ্ঞেস করে কত নাম্বার বগি এটা। নিতু সুন্দর করে উত্তর দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। বাণী ট্রেনের ভেতর চলে যায়। তার বাবা তাকে জানায় আধা ঘন্টা পরে যে স্টেশনে থামবে সেখান থেকে আমাদের পুরো টিম তোমার বগিতে উঠবে। নিতু দরজা খুলতেই সামনে অমৃতকে দেখতে পায়। এরপর অমৃত সুন্দর একটি রিং নিয়ে নিতুকে প্রপোজ করে বিয়ের জন্য। নিতু খুশি মনে রাজি হয়ে যায়। বাণী মূলত ট্রেন হাইজ্যাক করার উদ্দেশ্যে ট্রেনে উঠেছে। তার সাথে তার সহকর্মী কিছু আছে এবং সামনের স্টেশন থেকে আরো কয়েকজন যুক্ত হবে। নিতু আর অমৃত দুজনেই ফোনে SMS এর মাধ্যমে কথা বলছিল। এর মধ্যে নিতুর বোন অহনা ওয়াশরুমে যাওয়ার জন্য কেবিন থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে বাণী একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলছিল। অহনা সেখান থেকে যেতে গেলে বাণী তাকে জানায় এই ওয়াশরুম ফিল আপ, তাই অন্য পাশে যেতে হবে। অহনা অন্য পাশে যেতে চাইলে বডিগার্ড তার সাথে যেতে চায়, তবে অহনা তাকে মানা করে। ডাকাত দলের সবাই সিগন্যাল পেলে লাইট জ্বালিয়ে যার যার ব্যাগ খুলে দেখছিল। এটা দেখে পুলিশ কর্মকর্তা বলতে থাকে, স্টেশন আসতে তো এখনো 2 ঘন্টা, তাহলে তারা রেডি কেন হচ্ছে? তখন দেখা যায় বাণী তার মাথায় ভারী ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। ট্রেনের মধ্যে দেখা যায় বাণীর সহকর্মী একটি ডিভাইসের মাধ্যমে নির্দিষ্ট একটি এরিয়ার মধ্যে নেট কানেকশন ব্লক করে দেয়। একে একে সকলের ফোন থেকে নেটওয়ার্ক গায়েব হয়ে যায়, যার জন্য কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। ট্রেনের নির্দিষ্ট একটা বগি আটকে দেয় শাটারের মাধ্যমে, যেন অপর পাশে এই বগির আওয়াজ ক্লিয়ারলি শুনতে পাওয়া না যায়। মূলত তারা টার্গেট করেছে ভিআইপি কেবিনে থাকা সব বৃত্তবান লোকের উপর হামলা করবে, কেননা তাদের কাছে অনেক কিছুই পাওয়া যাবে। এরপর আর কি, ডাকাতদের হামলা শুরু হয় পুরো কেবিনে। এক পর্যায়ে বাণী যাওয়ার পথে নিতুকে দেখে তার এক সহকর্মীকে বলে, আরে আমরা দুজনার পরিচিত, ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম এক্সকিউজ মি বগি নাম্বার কত? ম্যাডাম স্টাইল করে মুচকি একটা হাসি দিয়ে উত্তর দিয়েছিল। নিতু ভয়ে তার বাবার আড়ালে লুকিয়ে পড়ে। বাণী নানা ইফটিজিংমূলক কথা বলতে থাকায় এক পর্যায়ে রেগে নিতুর বাবা তাকে বলে, তুমি জানো আমি কে? পাশ থেকে বাণীর চাচা বলে ওঠে, তিনি বলদেব সিং, শান্তি ট্রান্সপোর্ট। বুঝে যায় নিতুর বাবা একজন ধনী ব্যক্তি। এর মধ্যেই নিতুর ফ্যামিলির বডিগার্ড তাদের আক্রমণ করতে গেলে নিমিষের মধ্যে ছুরির আঘাতে বাণী তাকে মেরে ফেলে। বলদেব সিংকেও সেখানে আঘাত করে বেহুশ করে দেয়। চোখের সামনে এসব ঘটনা দেখে সকলেরই হুঁশ উড়ে যায়। এসব কাহিনী দেখে দ্রুত অমৃত এবং গিরিশ নিতুর কেবিনের দিকে রওনা করে। এসেই হাতাহাতের এক পর্যায়ে বাণীর চাচাকে গিরিশ ছুরি দিয়ে আঘাত করে। নিমিষেই সে সেখানে লুটিয়ে পড়ে। অমৃত বাণীর সাথে মারামারির এক পর্যায়ে বাণীর সহকর্মী অমৃতের পিঠে ছুরির আঘাত করে এবং তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। গিরিশ ট্রেনের চেন টানতে গেলে দেখা যায় সেই লাইন আগেই কাট করে দিয়েছে। এর মধ্যেই নিতুর ফ্যামিলির সকলে বলে ওঠে, অহনা ওয়াশরুমে গিয়েছে, ওকে তাড়াতাড়ি খোঁজো। অমৃত বলে, হ্যাঁ আমরা খুঁজে নেব, কোনো সমস্যা নেই, তবে আপনাদের আগে একটি সেফ জায়গায় রেখে আসি। একটি নির্দিষ্ট স্থানে নিতুর ফ্যামিলিকে রেখে অমৃত এবং গিরিশ পজিশন নিয়ে নেয় এই দলকে প্রতিহত করার জন্য। অন্যদিকে দেখা যায় বাণীর চাচার কাছে ততক্ষণে পুরো গ্যাং চলে এসেছে। এসে দেখে তিনি আর নেই। তখন তো তাদের
তাদের রাগ আরো বেড়ে যায়। ডাকাত টিম মেম্বাররা তাদের খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়ে যায় এবং তুমুল ফাইটিং শুরু হয়। দুই কমান্ডো একে একে ডাকাতদের অনেকেই হার মানিয়ে দেয়, কিন্তু তখন বানি একটি ছোট্ট বাচ্চার গলায় ছুরি ধরে তাদেরকে থামতে বলে আর জিজ্ঞেস করে বলদীপ সিং ঠাকুর কোথায় আছে। গিরিশ বলে বাচ্চাকে ছেড়ে দাও। তবে তখন বানি গিরিশকে শুট করে দেয়। আবার শুরু হয় ফাইটিং। এবার গিরিশের বুকে ছুরির আঘাত করে এবং গিরিশকে অন্য একটি প্ল্যাটফর্মে নিয়ে যায়। অমৃত বানির চাচাতো ভাইকে আটকে একটি কাপড়ের সাহায্যে ট্রেনের দরজায় ঝুলিয়ে রেখে জিজ্ঞেস করে তোদের টিম মেম্বার কতজন এবং কোথায় কোথায় আছিস তোরা। যাই হোক, এক পর্যায়ে জানা যায় টোটাল 36 জন ব্যক্তি এদের গ্যাংয়ে, আর সম্ভবত 4 বগিতেই এরা ছড়িয়ে আছে। মিতু বলে অহনা এই বগিতে যেহেতু নেই তাহলে পাশের বগিতে থাকতে পারে। তখন আমরা দেখতে পাই অহনা অন্য বগিতে রয়েছে। এরপর একটি স্থানে ট্রেন স্লো করলে সেখানে আবার বানির বাবা ও তার পুরো গ্যাং উঠে পড়ে। ট্রেনে উঠেই সেই ব্যক্তির লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে আর এর রাগ উঠাতে থাকে গিরিশের ওপর থেকে, অর্থাৎ তাকে প্রচুর মারধর করে। বানির বাবা বলে ওঠে যেভাবেই হোক সেই ব্যক্তিকে আমার চাই, যার জন্য আজকে আমার এই দিন দেখতে হয়েছে। বানি সব ঘটনা খুলে বলে এবং বলে যেভাবে এই ব্যক্তির সাথে থাকা লোকটি মারামারি করেছে মনে হচ্ছে এরা কোনো আর্মি অফিসার। অন্যদিকে দেখা যায় নিতুর হাতে একটি ছুরি দিয়ে অমৃত বলছে তোমার সেফটির জন্য তুমি এটা তোমার কাছে রেখে দাও। নিতু বলে আমার ব্যাপারে যদি চিন্তাই করো তাহলে এটা চিন্তা করো যে কাল থেকে আমি তোমার স্ত্রী হয়ে যাব। অমৃত সেই ক্যাবিনে যায় যেখানে ডাকাত দলেরা ছিল এবং তাদের সাথে মারামারি শুরু হয়। তবে দেখা যায় তখন ডাকাত দলের একজন পালোয়ান বের হয়, যার সাথে অমৃত মারামারি করে কোনোভাবেই পারছিল না। এক পর্যায়ে সেই পালোয়ান অমৃতের গলার শিকল বেঁধে টানতে টানতে তাদের টিমের কাছে নিয়ে আসে, যেখানে বানির বাবা তাকে প্রচুর মারধর করে। গিরিশ কোনোভাবে একটি ছুরি দিয়ে পায়ের বাঁধন খুলে তাদের সাথে লড়াই করতে থাকে। এটা দেখে অমৃতকে রেখে অনেকেই গিরিশের কাছে চলে আসে। গিরিশকে মারতেই যাবে তখন পাশের ক্যাবিনে থাকা অল্প বয়সী একজন ছেলে আটকে দেয়। এই সুযোগে গিরিশের হাতের বাঁধন ছুরি দিয়ে কেটে ফেলা হয়। এরপর গিরিশ এসে পালোয়ান লোকটির সাথে মারামারি শুরু করে, আর এই সকল কিছুই দূর থেকে অহনা দেখছিল। গিরিশকে বাঁচাতে গিয়ে সেই ছেলেটার মৃত্যু হয়। অন্যদিকে অমৃত সুযোগ বুঝে মারামারি শুরু করে, তবে দুজনের কেউই সেই পালোয়ানের সাথে পেরে উঠছিল না। অনেকক্ষণ মারামারি করার পর কোনো মতে সেই পালোয়ানকে দমিয়ে দেয়। সিন শিফট হলে দেখা যায় নিতুর সামনে বানি চলে এসেছে। নিতু ছুরির আঘাত করার ভয় দেখায়, তবে ডাকাত দলের কি আর এই ছোট ছুরির ভয় থাকে। এক পর্যায়ে নিতু পালাতে থাকে বানির হাত থেকে, তবে শেষমেশ নিতুকে ধরে ফেলে তার পেটে আঘাত করে ছুরি দিয়ে বানি। আর দূর থেকে এই ঘটনা অমৃত দেখতে পায়, তবে সেই মুহূর্তে পালোয়ান তাকে আটকে ধরে। অমৃত চেষ্টা করে মিতুর কাছে চলে আসার, কিন্তু কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। অপরদিকে বানি নিতুর ঘাড়ে আবারও আঘাত করে। এই সব দৃশ্যই অমৃতের সামনে ঘটছিল, কিন্তু কিছুই করতে পারছিল না অমৃত। বানি শেষমেশ নিতুকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কোনো মতে অমৃত দরজার কাছে এসে নিতুর হাতের রক্তাক্ত ছাপের দিকে খেয়াল করে আর তাদের অতীতের কিছু সুন্দর মুহূর্তের কথা মনে করতে থাকে। নিতু তো অনেক আশা রেখেছিল ছোট্ট একটা ঘর হবে, তাদের ভালোবাসার সংসার দিয়ে সারা জীবন পার করে দেবে তারা। যাই হোক, প্রেমিকার মৃত্যুতে অমৃতের মাথায় তো রাগ উঠে যায়, তাই একের পর এক তুমুল ভাবে ডাকাত দলকে প্রতিহত করতে থাকে। এখানে অস্থির কিছু সিন দেখানো হয়। শরীরের সমস্ত রাগ দিয়ে অমৃত তাদের উপর আঘাত হানতে থাকে। এক পর্যায়ে এক ব্যক্তির মাথায় এতবার আঘাত করে যে তার মাথাই থেতলে যায়। মারামারির এমন অবস্থা দেখে সবাই পালিয়ে যায়। বানি এবং তার সঙ্গীরা সকলেই যেন একটা আতঙ্কে পড়ে গিয়েছে। যাই হোক, এরপরে তারা যাত্রীদেরকে আঘাত করে জিজ্ঞাসা করতে থাকে কোথাও অমৃত বা গিরিশকে তারা দেখেছে কিনা। অপর সাইডে দেখা যায় যাত্রীদের সেভ করার জন্য অমৃত এবং গিরিশ অন্য বগিতে শিফট করাচ্ছে। তবে এক পর্যায়ে তারা বুঝতে পারে এই যাত্রীদের সাথে ডাকাত দলের লোকেরাও রয়েছে, তাই সেখানেও আবার শুরু হয় মারামারি। কোনো মতে সেখানের পরিস্থিতি স্বাভাবিক করে অমৃত একটি ব্যাগ হাতিয়ে সেখান থেকে লাল পানির একটি বোতল পায়, যেটার মুখ খুলে তার ক্ষতস্থানে দিয়ে আবার লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়। এরপর একে একে প্রতিটা লাশকে ট্রেনের সাথে ঝুলিয়ে রাখে অমৃত। ট্রেনের ভিতর যেন মৃত্যুপুরী রাজ্য হয়ে যায়। এত মানুষের লাশ ঝুলন্ত দেখে ডাকাত দলেরাও ঘাবড়ে ওঠে। এরপর একটি ট্রেন স্টেশন থেকে যাওয়ার সময় দরজার সামনে একটি কাপড়ে আগুন ধরিয়ে দেয় নিতুর বাবা। এটা দেখে স্টেশনের বাইরে দাঁড়ানো কর্মচারী ট্রেন ম্যানেজারকে ফোন দিয়ে জানিয়ে দেয়, তাই সে অন্য বগিতে পুলিশ টিম সহ দেখতে যায় ঘটনা কি ঘটেছে। অন্যদিকে অমৃতকে সেই পালোয়ান আবার মারতে শুরু করে। এক পর্যায়ে ট্রেনে থাকা 2 যাত্রী মহিলা তাকে আঘাত করে মেরে ফেলে। ট্রেনের কর্মরত পুলিশরা কয়েকজন ডাকাতের হাত থেকে অহনাকে উদ্ধার করে। গিরিশের অবস্থা করুণ দেখে তাকে সিটে শোয়ানো হয়। সেই মুহূর্তে সেখানে চলে আসে বানি এবং পুলিশদেরকে মেরে ফেলে। বলদেব সিংকে বানি বলে
এই তাহলে তোমার মেয়ে? এক মেয়েকে তো মেরে ফেলেছি, এবার ওর পালা। সেখানেও মারামারি শুরু হয়। এক পর্যায়ে গিরিশের মুখ চেপে ধরে তার বুকের মধ্যে ভারী ছুরি দিয়ে আঘাত করে এবং গিরিশের সাথে সাথে মৃত্যু হয়। ডাকাত দলেরা কোনো মতে অমৃতকে প্রতিহত করে তাকে বেঁধে বাণীর কাছে নিয়ে আসে এবং অমৃত যখন তার প্রিয় বন্ধুর মৃত লাশ দেখতে পায় সম্পূর্ণরূপে তখন সে ভেঙে পড়ে। অন্যদিকে বাণীর বাবা তো চিল্লাতে থাকে, আরে ওর গার্লফ্রেন্ড মেরেছিস বলে রাগে আমাদের পুরো গ্যাংকে শেষ করে দিয়েছে, আর তুই আবার ওর কাছের মানুষকেই হত্যা করলি। বলতে বলতেই অমৃত শুরু করে মারামারি। এক পর্যায়ে এই চাচার মুখে লাল পানির বোতল ভরে দিয়ে বোতলে আগুন ধরিয়ে দেয় আর বাণীকে শরীরের সব শক্তি দিয়ে খুব নির্মমভাবে আঘাত করতে থাকে এবং নিতুর কথা স্মরণ করতে থাকে। শেষমেশ বাণী মারা যায়। এরপর অহনা অনেকক্ষণ অমৃতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। যাই হোক, ট্রেন থামালে অমৃত একটি স্থানে বসে। অন্যদিকে ততক্ষণে চারিদিকে খবর পড়ে যাওয়ায় পুলিশ কর্মীরা এবং হাসপাতাল কর্মীরা চলে আসে। অমৃত অনুভব করে তার পাশেই নিতু বসে আছে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।